স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে হংকংকে 7-2 হারিয়েছে লিটন কুমার দাসের দল। শ্রীলঙ্কাকে হারাতে পারলে পরের রাউন্ডে যাওয়া অনেকটাই সুযোগ তৈরি হবে বাংলাদেশের জন্য। এই ম্যাচটা নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। এই ম্যাচটাতে বাংলাদেশে আসলে কতটুকু সম্ভাবনা দেখছেন, যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে আমরা লাস্ট সিরিজটা জিতেছি, আমরা টানা 3টা সিরিজ জিতে কিন্তু এশিয়া কাপে কিন্তু মাঠে নেমেছি। সম্ভাবনা কেমন দেখছেন সেটা আসলে আপনি যদি বাংলাদেশি পার্সপেক্টিভে চিন্তা করি, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশের সমর্থক বলেন, সাংবাদিক বলেন, যাই বলুন না কেন, আমরা তো সবসময় আমরা যখন কোনো দলের বিপক্ষে খেলি তখন আমরা সম্ভাবনা দেখবো যে ভালো করবো। তবে আপনি যে রিসেন্ট সময় বাংলাদেশের পারফরমেন্সের কথা যেটা বললেন যে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে, সেই জুলাইয়ে সে ওই একই মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল এবং কদিন আগে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে একটা সিরিজ জিতেছি, তার মানে 3টা সিরিজ জিতে নিয়েছি। এর মানে বোঝা যায় যে বাংলাদেশ সাম্প্রতিক সময় কনসিস্টেন্ট পারফর্ম করছে। আপনি এটা হয়তো প্রশ্ন করতে পারেন যে কীভাবে জিতলো বাংলাদেশ, কেমন উইকেটে জিতলো, সেই ব্যাপারগুলো প্রশ্ন উঠতেই পারে। এবং যেমন নেদারল্যান্ড সিরিজ শেষে যখন একটা প্রশ্ন উঠছিল যে বাংলাদেশ আসলে আবার ফেক কনফিডেন্স নিয়ে যাচ্ছে কিনা টুর্নামেন্ট খেলতে, এশিয়া কাপে যাচ্ছে কিনা, সেই ব্যাপারগুলো ছিল। প্রথম ম্যাচটা বাংলাদেশ যেহেতু খুব ভালোভাবে জয় পেয়েছে, যদিও টুকটাক কিছু প্রশ্ন আছে যে রান রেটটা বাড়িয়ে নেওয়া গেলো কিনা, আরেকটু আগে ম্যাচ শেষ করা গেলো কিনা। তারপর আমার কাছে মনে হয় যেহেতু আপনি লাস্ট যদি 9টা-10টা ম্যাচ দেখেন, সেখানে আমরা 7টা-8টা ম্যাচ খুব সম্ভবত জয় পেয়েছি। এই কনফিডেন্সটা বাংলাদেশকে বেশ কাজে দিবে এবং এই কনফিডেন্সটাই বাংলাদেশকে খুব সম্ভবত শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে রাখবে। লাস্ট ম্যাচটা আমরা হংকংয়ের বিপক্ষে খেললাম, সেই ম্যাচটা খেলতে আমাদের কিন্তু 17 ওভার 4 বল পর্যন্ত খেলতে হয়েছিল। সেখানে কি ব্যাটিংয়ের কোনো ঘাটতি কি দেখেছেন? অনেকেই অনেক বিশেষজ্ঞরা আসলে কথা বলছিলেন ম্যাচটার পরে, বলছেন যে বাংলাদেশে আসলে ম্যাচটা আরও 2-3 ওভার আগে যেটা প্রয়োজন ছিল। আমরা রান রেটে আফগানিস্তানের চেয়ে অনেকটাই পিছিয়ে গেছি। সো এই গ্রুপ থেকে আসলে পরের রাউন্ডে যেতে হলে বাকি 2 ম্যাচে আমাদের জয়ের আসলে বিকল্প নেই, কারণ মানে 3টা দলেরই সম্ভাবনা আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার। হংকংয়ের কথা যদি আপনি বাদ দেন, এখানে 2টা পার্সপেক্টিভ আছে। আপনি যদি ওই বিশেষজ্ঞ যাদের কথা বলেন, ক্রিকেট বিশ্লেষক যারা আছে, তাদের কিন্তু 2টা পক্ষ আছে। যারা কেউ বলছেন যে ঠিক আছে বাংলাদেশ ঠিকঠাক করেছে, একটা ম্যাচ জেতা দরকার ছিল, ম্যাচ জিততে যা যা করা দরকার ছিল সেটাই করেছে। আবার আরেকটা পক্ষ খুঁজে পাবেন যাদের কথা হচ্ছে যে বাংলাদেশ আরও আগে শেষ করতে পারতো। এটা বলার একটা বড় কারণ যে যেহেতু এই গ্রুপটা বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ, এখানে আপনি অনেক কিছুই একটা ভাইটাল হতে পারে। একটা রান রেট বলুন, একটা রান, 1 বল আগে জেতা, এই ব্যাপারগুলো যখন আপনি ইকুয়েশন দাঁড়াবে শেষ দিয়ে গিয়ে, ধরুন একটা পরিস্থিতি তৈরি হলো যে বাংলাদেশ গতকাল যেহেতু হংকংয়ের বিপক্ষে জিতে গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ধরুন পরের ম্যাচটা জিতে গেল এবং শেষ ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে হেরে গেল, অর্থাৎ 3 ম্যাচে 2টা জয়। আবার আফগানিস্তানের জিনিসটা খেয়াল করেন, তারা হংকংয়ের বিপক্ষে জিতেছে, তারা যদি বাংলাদেশের বিপক্ষে জিতে তার মানে তাদেরও 2টা জয় হয়ে গেল। এবং ওইদিকে যদি শ্রীলঙ্কা দিয়ে খেয়াল করেন, তারা হংকংয়ের বিপক্ষে জিতলো, আবার আফগানিস্তানের বিপক্ষে তারা, তার মানে 3টা দলেরই কিন্তু 2টো করে জয় হয়ে যাবে। তখন কিন্তু এই যে আগে শেষ করা কথাগুলো আসতে পারে বা রান রেটের ব্যাপার যে প্রশ্নগুলো আসতে পারে, সেই ব্যাপারগুলো আসতে পারে। আপনি যদি এখন রান রেট দেখেন, খুব সম্ভবত আফগানিস্তানের +4.70, আর বাংলাদেশ যদি দেখেন যে +1.001 খুব সম্ভবত এরকম। তার মানে কিন্তু আপনি প্রায় অনেকটা পিছিয়ে আছেন। সো এইটা একটা ভাইটাল ব্যাপার কাজ করে। কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে যে বাংলাদেশ টিম খুব সম্ভবত এরকম একটা মেন্টালিটি তৈরি করেছে বা টিমের ভিতরে ওই এনভায়রনমেন্টটা বা ওইরকম একটা প্ল্যান করছে যে আমরা আসলে রান রেটের দিকে তাকাবো না, আমরা গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেলবো, 3টা ম্যাচে জিতবো। সো আমরা আসলে ওই দিক না তাকে 3টা ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে আমরা সুপার 4-এ চলে যাবো। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই প্ল্যান করছে, এই কারণেই খুব সম্ভবত ওই রান রেট বাড়ানো কিংবা অন্যান্য ব্যাপারগুলো, ওই ব্যাপারগুলো চিন্তা করছে না। খুব এখানে একটা জিনিস আমি বলি, মানে আপনার টানা 3টা ম্যাচ জেতার চেয়ে আপনার কিন্তু রান রেটে এগিয়ে থাকা চ্যালেঞ্জটা নেওয়া কিন্তু খুবই ইজি। বাংলাদেশ এই সহজ পথটায় না গিয়ে আসলে কঠিন পথটাতে কেন যাচ্ছে আপনার? সেটার একটা বড় কারণ হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন লাস্ট 8-10 বছর 5 বছর যে সময় বলেন, বাংলাদেশ যখন ভালো দলের বিপক্ষে খেলে তখন কিন্তু প্রেশারলেস থাকে। কারণ আপনি যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন, ভারতের বিপক্ষে খেলবেন, অন্যান্য দলগুলোর বিপক্ষে খেলবেন, তখন আপনার একটু প্রেশার কম থাকে। কিন্তু আপনি যখন একটু দুর্বল দলের বিপক্ষে খেলবেন বা শক্তি সামর্থ্যে যারা একটু পিছিয়ে আছে তাদের বিপক্ষে খেলবেন, তাদের বিপক্ষে খেলার সময় একটা ব্যাপার মাথায় সবসময় থাকে, যদি হেরে যায় তাহলে কিন্তু আমাকে নিয়ে অনেক বেশি সমালোচনা। আপনার যদি মনে থাকে নেদারল্যান্ড সিরিজ শুরুর আগে কিন্তু ফিল সিমন্সকে এরকম একটা প্রশ্ন করা হচ্ছিল যে বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায় তখন তো সমালোচনা হবে, অস্ট্রেলিয়ার উদাহরণ টেনেছেন, তখন এটা মাথায় থাকবে। তখন কিন্তু তিনি বলেছিলেন যে আমরা যদি অস্ট্রেলিয়ার কাছে হারি তাও আমাদের সমালোচনা হবে। সো এই ব্যাপারটা খুব সম্ভবত ছোট দলের বিপক্ষে যখন খেলে বাংলাদেশের এই জিনিসটা কনফার্ম করার চেষ্টা
করি আমরা যেন কোনোভাবে ম্যাচটা না হারি। যত ইকুয়েশন আছে ইকুয়েশনগুলো পরে মেলানো যাবে, আমরা হয়তো শ্রীলঙ্কাকে একটু বেশি রানে হারাবো অথবা আফগানিস্তানকে বেশি হারাবো, এটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে চিন্তা করি। আপনি যদি শ্রীলঙ্কার কাছে হারেন আপনি কিন্তু ওই লেভেলে সমালোচনা করবেন না যতটা আপনি হংকংয়ের কাছে হারলে সমালোচনা করবেন। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আসলে ওই ইকুয়েশন মেলানোর চেয়ে তারা চেষ্টা করেছে যে অন্তত 2টা পয়েন্ট যেন আমি কনফার্ম করতে পারি, আমি যেন মানে মোমেন্টামটা পেয়ে যায়। একটা টুর্নামেন্ট যেহেতু খেলছে, যেহেতু আবুধাবিতে একটু গরম বেশি, উইকেটটা একটু ট্রিকি টাইপের। আপনি যদি দেখেন দুবাই এবং আবুধাবির উইকেট কিন্তু একটা বড় পার্থক্য রয়েছে। ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের ম্যাচটা দেখুন ভারত কীভাবে ব্যাটিং করেছে, কতটা বল ব্যাটে এসেছে। আপনি যদি আবুধাবিতে দেখেন প্রথম ম্যাচটা যদি আফগানিস্তান এবং হংকং দেখেন, সেখানে কিন্তু ওই আজমতুল্লাহ মুরজাই সারা কিন্তু সবাই আসলে খুব কমফোর্টেবলি ব্যাটিং করতে পারেনি। কালকে লিটন দাস শেষের দিকে যে কমফোর্টেবলি ব্যাটিং করেছে সেটা কিন্তু শুরু থেকে করতে পারে। তার মানে উইকেটে কিছু একটা ব্যাপার আছে যেখানে একটু ট্রিকি ব্যাপার আছে, আপনি একবার সহজেই খেলতে পারবেন, ব্যাপারটা এরকম না। এখানে 160-70 রান যদি করতে পারেন মনে হয় যে পারিস করবে। এই কারণে খুব সম্ভবত বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ওই রান রেটের গেরাগলা না গিয়ে সহজ করে 2টো পয়েন্ট নেওয়ার জন্য খেলেছে। বাংলাদেশ কিন্তু লাস্ট ম্যাচটাতে আমরা হংকংয়ের বিপক্ষে সেখানে দেখছিলাম যে 17-18তম ওভার পর্যন্ত কিন্তু স্পিনার করিয়েছে, রিশাদ হোসেনকে নিয়ে এসেছিলেন লিটন কুমার দাস। সেক্ষেত্রে একজন বাড়তি কোনো স্পিনারের ইনক্লুশন কি দেখতে পাচ্ছেন মানে শ্রীলঙ্কার বিপক্ষে? না, আপনি আসলে খেলাবেন কোথায় এটা একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে যে আপনি যদি ওই কারণে কিন্তু ওইখানে একটা বড় ব্যাপার ছিল যে বাংলাদেশ আসলে যে তাস্কিন একটু খরচে হয়ে গেছিলেন, খুব সম্ভবত 38 বা 40 রান দিয়ে ফেলেছিলেন। সেখানে হয়তো ওইদিকে একটা স্পিনার ব্যবহার করার তিনি সাহস দেখেছেন। রিশাদকে নিয়ে আসলে তখন বোধহয় খুব সম্ভবত 2টো উইকেট পেয়েছিলেন। আপনি যদি একটা স্পিনার বাড়তি খেলা যান, বাড়তি খেলানো কিন্তু সুযোগ নেই, কারণ আপনি আবুধাবির উইকেটটা কিন্তু একটু পেস ফ্রেন্ডলি। আজকে যদি আমরা তানজিম হাসান সাকিবের পেস বোলাররাও কিন্তু একটু স্লো বোলিং করছেন, বলটা স্লো হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আপনি যদি আজকে তানজিম হাসান সাকিবের কথা শুনেন সেক্ষেত্রে কিন্তু তিনি বলছেন যে উইকেটটা বেশ ভালো বোলিং করার জন্য, উইকেটে যদি আপনি হিট করতে পারেন, সিমে যদি আপনি হিট করতে পারেন, এখান থেকে আপনি ভালো অ্যাডভান্টেজ পেতে পারেন। গতকাল কিন্তু তিনি অ্যাডভান্টেজটা পেয়েছেন, 4 ওভারে খুব সম্ভবত 21 রান দিয়েছেন, 2টো উইকেট নিয়েছেন। সো এখানে পেসারদের একটা সিম মুভমেন্ট থাকবে। সো আপনি একটা পেসার কমিয়ে স্বাভাবিকভাবে একটা বাড়তি স্পিনার খেলাতে চাইবেন না। এইখানে যেটা যে করা যেতে পারে যে আপনি 6th বোলার অপশনটা আপনি ইউজ করতে পারেন। কালকে কিন্তু আমরা 6th বোলার অপশন ইউজ করতে দেখিনি, যেমন শামীম হোসেন পাটোয়ারিকে আমরা লাস্ট যে সিরিজগুলো তিনি খেলেছেন, নেদারল্যান্ড সিরিজেও তিনি একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এটাকে শ্রীলঙ্কার কথা যদি বলি, পাকিস্তানের কথা বিপক্ষে যদি বলি, সবগুলো ম্যাচে কিন্তু তিনি 2 ওভার 3 ওভার কখনো এরকম করে তাকে ব্যবহার করেছে। তিনি কাজে ওই ব্যাপারগুলো ট্রিক্সগুলো কাজেও দিয়েছে, কালকে ব্যবহার করেনি। এটা হতে পারে যে পরের ম্যাচে আপনি হয়তো 6th বোলিং অপশনটা ব্যবহার করতে পারেন। আবার আরও একটা অপশন আপনার কাছে কিন্তু খোলা থাকবে যে আপনি কি হৃদয়ের জায়গায় সাইফকে খেলিয়ে আরও একটা বোলিং অপশন বের করবেন। কারণ আপনি যখন শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে যাবেন তাদের কিন্তু বড় একটা ব্যাটিং লাইন আপ, স্ট্রং একটা ব্যাটিং লাইন আপ আছে। তখন আপনার এমন হতে পারে যে একটা বোলারের দিন খারাপ যাচ্ছে, আপনি মুস্তাফিজের খারাপ দিন যেতে পারে, আপনি শেখ মাহিদি কিংবা হচ্ছে তাসকিন তানজিম যার কথা বলেন একটা দিন খারাপ যেতে পারে, তখন আপনি আসলে কাকে বোলিং করাবেন। সো ওই চিন্তা করলে হয়তো আপনি বোলিং অপশন বাড়াতে পারেন, কিন্তু আসলে ওই কাউকে বাদ দিয়ে একটা পেসার কমিয়ে স্পিনার খেলাবেন বা একটা স্পিনার কমিয়ে তো আরেকটা স্পিনার খেলার আসলে তো বোলিং অপশন বাড়বে না। সো ওই জায়গাটাতে মনে হয় আসলে কোনো একটা কিছু করলে করা যেতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের তুলনা করলে দেখা যায় শ্রীলঙ্কায় কিন্তু অনেক ম্যাচ উইনার আছেন। আমি যেটা বলছিলাম শ্রীলঙ্কায় কিন্তু অনেক সুপারস্টার আছেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা থেকে শুরু করে আসালাঙ্কা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু ম্যাচ উইনার। সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হতে পারেন কারা আসলে আপনার মনে হয়? বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরকে মানে তাদের টপ অর্ডারটা। আপনি যদি দেখেন রিসেন্ট সময় যে ম্যাচগুলো হচ্ছে বাংলাদেশের বিপক্ষে তারা যে ম্যাচগুলো জিতেছে বা শ্রীলঙ্কা অন্যদের বিপক্ষে যে ম্যাচগুলো জিতেছে সেগুলো দেখবেন যে প্রত্যেকটা ম্যাচেই তাদের টপ অর্ডারের একটা বড় কন্ট্রিবিউশন ছিল। আপনার যদি মনে থাকে খুব সম্ভবত বাংলাদেশের বিপক্ষে একটা ম্যাচে তারা পাওয়ার প্লেতে 70-80 রান তুলে ফেলেছিলেন। প্রথম নিশাঙ্ক এবং কুশল প্রায় সেদিন দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। এইটা একটা ভাইটাল পয়েন্ট হবে, আপনি কত দ্রুত তাদের টপ অর্ডারকে ঘুরিয়ে দিতে পারছেন। আপনার যদি এটা মনে থাকে যে জিম্বাবুয়ের বিপক্ষে খুব সম্ভবত সেকেন্ড টি-20 তারা 100 রানের নিচে অল আউট হয়েছে, 60, 70 বা 75 এরকম একটা রান অল আউট হয়েছে। তার মানে তাদের যদি আপনি ওই টপ অর্ডার 3-4 জন ব্যাটসম্যানকে আপনি উইকেটটা নিয়ে নিতে পারেন 50 রানের ভিতরে, 40 রানের ভিতরে, তাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জটা আর বাড়বে না। কারণ আপনি যখন 50 রানের ভিতরে বা 40 রানের ভিতরে 4টা উইকেট নিয়ে নেবেন, 3টা উইকেট নেবেন, তখন আপনার টার্গেটটা আলটিমেটলি গিয়ে হয়তো 140, 45, 50 দাঁড়াবে। আর আপনি দুনিয়ার যে কোনো উইকেট 140, 45 চেজ করার মতো বাংলাদেশের সামর্থ্য আছে। বাংলাদেশের ওই চ্যালেঞ্জটা হবে, বোলাররা তো তাদের বোলার তো আছেই, যদি উইকেটে একটি স্পিন ধরে হাসারাঙ্গা হয়তো ডেঞ্জারাস হতে পারে, মাহিস তিকসানা ডেঞ্জারাস হতে পারে। তবে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে শেষের দিকে মাথিসা পাথিরানার ইয়র্কারটা আপনি কেমনে সামলাচ্ছেন। কারণ যখন দ্বিতীয়বার বোলিং আসবে, তিনি চেন্নাইয়ের হয়ে যে ধরনের বোলিংগুলো করেন, তিনি যদি শ্রীলঙ্কার হয়ে সেম স্ট্র্যাটেজিতে বোলিংগুলো করেন, তখন কিন্তু আপনি শেষের দিকে রান তুলতে পারবেন না। কারণ আপনার শেষ 4টা ওভার আপনি কত রান তুলছেন সেটাই ডিপেন্ড করবে যে আপনি কত রানের টার্গেট দিবেন বা কত ভালো ওয়েতে জিতবেন। সো এই ছোটো ছোটো ব্যাপারগুলো থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা যেটা মনে হয় যে তাদের টপ অর্ডারকে আটকানো মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে। ধন্যবাদ মমিনুল আমাকে সময় দেওয়ার জন্য।
দর্শক ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।